আসসালামু আলাইকুম। রাজনীতি একটা পাওয়ার, খুব বড় পাওয়ার। আচ্ছা ধরেন আপনি কারণ বাজারের মাছ ব্যবসায়ী এবং ওইখানে একটা মৎস্যজীবীদের মানে সব মাছ আলাদের একটা সমিতি আছে, ওর নেতা আপনি। তারপরে আস্তে আস্তে আপনি জাতীয় রাজনীতিতে চলে আসলেন এবং আপনার নিজের গুণে যে কোনো অ্যাঙ্গেলে হোক একদিন আপনি সংসদে চলে গেলেন। হ্যাঁ, আপনার চেষ্টায়। তার মানে আপনার শুরুটা কোথায়? ওই যে মাছ ব্যবসা থেকে, ওইখান থেকে আপনি সংসদে চলে গেলেন। এরপরে দেখেন এই সংসদে যাওয়ার পর আপনার কাছে একটা পাওয়ার চলে আসলো, এটা একটা রাজনৈতিক পাওয়ার। দেখেন যে যত উচ্চ শিক্ষা নেক না কেন, যত লম্বা ডিগ্রি নেক না কেন, ধরেন উনি ডিসি হয়ে গেছে, এসপি হয়ে গেছে বা আরো বড় পদে গেছে, কিন্তু উনার এলাকায় মানে কোন এলাকায়? ওই যে মাছ বেচতো না এখন সংসদে চলে গেছে, তার এলাকার ডিসি এসপি যদি হয়ে থাকে ওই মাছওয়ালার কথা কিন্তু শুনতে বাধ্য, কারণ রাজনীতি একটা পাওয়ার। ওনার ইশারায় কিন্তু ওই ডিসি এসপি চলবে, ওনার সাথে আলাপ আলোচনা না কইরা কোনো বড় সিদ্ধান্তে যাবে না। যার জন্য বললাম রাজনীতি একটা পাওয়ার। এই যে দেখেন নারায়ণগঞ্জে একজন আসে না, আমাদের জাকির খান। হ্যাঁ, জাকির খান এভাবে হাত তোলা ব্যাকা হয়ে যায়, কিন্তু উনি আবেগে ব্যাকা হয়ে যায়। কিন্তু এই মানুষটাকে আমি পছন্দ করি। একটু চমকাইলেন নাকি? না, চমকানের কিছু নাই, আমি একটু বুঝাইবার চেষ্টা করি আপনাদেরকে। এই মানুষটির মুখে কখনো শুনছেন অন্যের কোনো গীবত? এই যে গত 15 মাসে আমরা বহুত বড় বড় রাজনীতিবিদদের কাছে বহু রকম কথা শুনছি, বিশেষ করে ওই যে ফজলুর রহমান সাহেব ইদানিং কিন্তু নাই, মার্কেটে নাই, চুপচাপ আছে। কারণ ওই যে 3 মাসের ডিটেনশনে আছে, তো উপরে একটু যদি খুশি হয়ে আবার ফেরত দেয়, ওনাকে যদি আবার নেয় বা নমিনেশন দেয়, ওই জন্য চুপ হয়ে গেছে কারো পরামর্শে। আবার দেখেন এই যে হাবিবুর রহমান হাবিব সাহেব, ওনার বক্তব্যের মধ্যে দেখেন ওই যে ভোট না দিলে কে হাত নিয়ে পা নিয়ে ফিরতে পারবে না। আবার অনেক নেত্রীর মুখে শুনছি ওদের পিছনে নামাজ পড়া যাবে না, ওদের পিছনে হাঁটা যাবে না, ওরা হলো দেশের দুশ্মন। আবার অনেকে এইসব বলা শুরু করলো যে মূত্র দিয়া সমুদ্রে ভাসায় দিবে। এই যে দেখেন বক্তব্যগুলা, সব বক্তব্যের দিকে আপনি তাকান, সবাই কিন্তু একটু না একটু বিএনপির ক্ষতি করছে। হ্যাঁ ভাই, বিএনপির প্রতি মানুষের একটু নারাজ ভাব কখন আসছে? এইসব কথাবার্তা থেকে। কিন্তু জাকির খান কি এরকম কোনো বক্তব্য দিছে বা ওনার কথায় বিএনপির কোনো ক্ষতি হয়েছে? আমার তো মনে হয় না। হয়তো অনেকে বলবেন যে ভাই উনি তো কথাই কয় না, কথাই তো কইতে পারে না। অনেকে আবার ওনার শিক্ষা দীক্ষা নিয়েও প্রশ্ন তোলেন। এই জন্যই আমি প্রথম ওই যে মাছের গল্পটা বললাম। রাজনীতি একটা পাওয়ার। উনি যেভাবে চলাফেরা করতেছেন উনি কিন্তু বেশ পপুলার এখন। কারণ কি জানেন? উনি কথা বলে না, এবং দেখবেন ওনার হাঁটা চলাফেরা খাওয়া দাওয়া সবকিছু ছোট ছোট রিল হইয়া আমাদের সামনে আসে। ওর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, ইন্ডিয়ান সুপার হিট অ্যাকশন ছবির টাইটেল মিউজিক, আর উনি ওইভাবেই চলাফেরা করে, কিন্তু মুখে কিছু বলে না। একজন প্রম্পটার রাখছে, পাশ থেকে বইলা দেয়, তাও বলতে পারে না। আবার দেখছি কয়েকদিন আগে উনার হয়ে আরেকজন বক্তব্য রাখে, মানে উনি মুখে বলে না। এখন আপনি বলতে পারেন ভাই যে মুখেই কথা বলতে পারে না, সেই লোক সংসদে যায় কি কথা বলবে, আমাদের দেশের কি উপকার করবে? আপনার প্রশ্ন ঠিক আছে, কিন্তু এটার পিছনে একটা যুক্তি আছে। দেখেন মমতাজ যায় কি করছে? সংসদে গান গাইছে, সময় নষ্ট করছে, তাই না? চামচামি করছে। আর উনি তো কথাই কইতে পারে না, উনি তো অন্তত সংসদের ওই সময়টুকু নষ্ট করবে না, তাই না? আমি ভাই আমার মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করলাম। ওনাকে আমি যখনই দেখি আমি ভাই একটা বিনোদন পাই, আনন্দ লাগে, ভালো লাগে, খারাপ কিছু মনে হয় না, মন আঘাত দেয় না, মনে কারো আঘাত দেয় না। অন্যরা যেভাবে মনে আঘাত দিয়া বিএনপির ভোট নষ্ট করছে, উনি অন্তত মানে জাকির খান অন্তত এই কাজটা করে নাই। মসজিদে চলে যাইতাছে, মাজারে চলে যাইতাছে, এতিমখানায় চলে যাইতাছে, এবং গাড়ির বহর নিয়ে নাইমা যাইতাছে। কারণ কি জানেন? নারায়ণগঞ্জ হচ্ছে জানেন ব্যবসায়িক এলাকা, অনেক ধনী এলাকা, ওইখানে গাড়ির অভাব নাই। এই গাড়ির বহর উনার পিছনে দিয়ে দিতেছে, হয়তো নমিনেশন পাবে এরকম একটা সিগন্যাল উনি পাইছে। এখন করার কিছু নাই,
বিএনপি যদি ওনাকে সাপোর্ট দেয়, নারায়ণগঞ্জ থেকে তো আর কাউকে দেখতেছি না, এই মুহূর্ত পর্যন্ত আমি দেখি নাই। ওই যে শামীম ওসমান পালায়া যাওয়ার পর ওনার কাউন্টার এই মানুষটাই। হয়তো উনি একদিন এই সংসদে চলে যাবে। যার জন্য বললাম, রাজনীতি একটা পাওয়ার, যে পাওয়ারের কাছে বড় বড় ডিগ্রিধারীরাও হাইরা যায়, হার মানে ভাই। দেখছেন না অতীতে গত 15-16 বছরে ডিগ্রিধারীরা হার মারে নাই এই পাওয়ারের কাছে, রাজনীতিবিদদের কাছে। যার জন্য আমি জাকির খানকে নিয়ে কথা বললাম, উনার মুখে ভাই ওই জামাত নিয়েও কোনো কথা শুনি নাই, শিবির নিয়েও শুনি নাই, কোনো দল নিয়ে কোনো কথা নাই, নিজেরে নিয়ে আসে। মনে হয় কি জানেন, সানডে মানডে ক্লোজ করে দুমু। হ্যাঁ, আমাদের দ্বীপ জলের কথা মনে পড়ে। উনি যদি সিনেমায় আসতো নাই জাকির খান, হ্যাঁ ভাই ভালো করতো, কিন্তু পুরাই তামিল ভিলেন মনে হয়। তো চেহারা অন্যরকম, চলাফেরার মধ্যে বুঝছেন অন্যরকম, মনে হয় নাট বল্টু কিছু ঢিলা আছে। আসলে ওই যে জেলখানায় ছিল তো, অনেক মাইর দই খাইছে, ওই মাইরের এফেক্ট এগুলা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, এরকম যদি আইটেম থাকে, মানে জাকির খানকে যদি আপনারা আইটেম বানায় নেন ট্রল কইরা, যদি বলেন এরকম আইটেম যদি বিএনপিতে থাকে, তাহলে বিএনপির ভবিষ্যৎ কি? বিএনপির ভবিষ্যতের কথা সবচেয়ে ভালো বলতে পারবে সালাউদ্দিন আহমেদ সাহেব। হ্যাঁ, উনি একমাত্র বিএনপিকে ধরে রাখছে ভাই। খেয়াল করে দেখেন, কেউ কিন্তু এত সামনে এসে কথা বলে নাই। এই যে সরকারের সাথে অন্যান্য দলের সাথে যে তর্ক বিতর্ক চলতেছে গত একটা বছর, উনি তো কইরা যাইতাছে, উনি তো যুক্তি তর্ক দিয়া বুঝাইতাছে, এবং ওনার কথার মধ্যে ভাই অনেক অর্থ থাকে। এটা একটু গভীরভাবে তাকাইলেই দেখতে পাবেন। ওই ভাষণের একদম শেষের দিকে বলতেছিল না যে আমাদেরকে প্রতিরক্ষা বাহিনীগুলোর সাথে একটা ব্যালেন্স করে চলতে হবে। প্রতিরক্ষা বাহিনী বলতে কি বুঝাইছে জানেন? ওই 3 বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আবার আমাদের আর্মি, বিশেষ কইরা ওই কথাটাই বুঝাইছে। এই যে ধরা পড়লো 25 জন, এই যে এসি বাসে কইরা নিয়ে গেল, এইটারই উনি ইশারা দিছিল যে আমাদেরকে প্রতিরক্ষা বাহিনীর সাথে ব্যালেন্স করে চলতে হবে, না হলে দেশ হুমকির মুখে, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে প্রতিরক্ষা বাহিনীগুলোর সাথে যদি আমরা সুসম্পর্ক না রাখি। আরে ভাই, আপনি কিভাবে সুসম্পর্ক রাখবেন? ইনাদেরকে না ধইরা, ইনাদেরকে ছাড় দিয়া সুসম্পর্ক রাখতে বলতেছিলেন, এইটাই তো বুঝাইতে চাইতেছিলেন। আর ওই জন্যই ডক্টর ইউনূস স্যার শক্ত মুখ নিয়ে আপনার দিকে তাকায় ছিল। ওই ভাষণটা আপনারা আবার একটু টাইনা দেখেন, কিভাবে তাকায় ছিল ওনার মুখের দিকে, আর মনে মনে হাসতেছিল। সপ্তাহখানিক পরই তোমাকে আমি দেখাচ্ছি বাছা। ওই যে দেখাইলো, 15 জনকে নিয়ে হাজির করলো। দেখছেন, ডক্টর ইউনূস স্যারকে ওনার চিন্তা ভাবনা থেকে এক চুলো কেউ নড়াইতে পারবে না। অনেকেই ভাবতেছে ভাই ডর দেখাইলে ডরাইবো উনি। উনি ডরানোর লোক না রে ভাই, ওগুলা পার হয়ে আসছে তো উনি। ওনাকে ভয় দেখাইয়া কেউ কিচ্ছু করতে পারবেন না। দেখেন না চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাহস, এই সাহসটা কে দিছে? এইটুক তো বুঝার ক্ষমতা আপনাদের আছে। এই সাহসটা আমাদের ইউনূস স্যারই দিছে। ইউনূস স্যার ক্লিয়ারলি বইলা দিছে প্রত্যেকটা বিচার আগে হইতে হবে, বলছে না? দেখেন 13 তারিখে, আগামী মাসের নভেম্বরের 13 তারিখে 3টা রায় আসতেছে। এর মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা প্রধান আসামি। এই 3টা শুধু রায় আসবে ভাই, বিচারকের রায় আসবে। এর মধ্যে যুক্তি তর্ক শুনানি প্রমাণ সব কিছু দেওয়া হয়েছে, সব অ্যাঙ্গেল থেকেই প্রমাণ দেওয়া হয়েছে। এই প্রমাণের পরে এখন বিচারক কি দেখবে? বিচারক কখনোই বুঝছেন রং আর রাইট দেখে না, বিচারক সবসময় রাইট দেখে। রং আর রাইট দেখে কারা ভাই? যারা গ্রামের পঞ্চায়েত, যারা গ্রামের মধ্যে ওই যে মাতবর থাকে না, বিচার করতে বসে, এই পক্ষকেও খুশি করে, এই পক্ষকেও খুশি করে, দুই দিকে ব্যালেন্স কইরা চলে। কিন্তু বিচারকরা তো ভাই ওই গ্রামের পঞ্চায়েত না, তারা ওই রংটা আর দেখতে যাবে না। রংটা তো নিয়ে অনেক প্রমাণ আদি তারা পাইয়াই গেছে, এখন শুধু রাইট সাইডে থাকবে। রাইট মানে বিচারের রায় দিবে, আর এই রায়টা 13 তারিখে পাবেন। আরো তো বিচার রয়ে গেছে ভাই, অনেক বড় বিচার রয়ে গেছে। বিডিআর, শুধু কি বিডিআর? না 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 না, আরো বিচার রয়ে গেছে। আপনারা কি ভুইলা গেলেন রানা প্লাজার কথা, শ্রমিকদের কথা, যাদের অবদানে এই দেশ দাঁড়ায় রয়েছে? আমাদের এই যে গার্মেন্টস সেকশন, এদের যে মৃত্যুটা রানা প্লাজায় কেন হয়েছিল মনে নাই? ওই যে মগা আলমগীর বলছিল বিএনপি জামাত ধাক্কা দিয়া এই বিল্ডিং ফালাইয়া দিছে, এরকম একটা কথা বলছিল না? ওইখানে যে ভাই শত শত প্রাণ গেল, ওগুলার বিচার কই গেল? ওই বিচার তো দেখলাম না ভাই। ওইখানে যে নাটক হইলো, ওই নাটকের সাথে কারা জড়িত ছিল?
3-4 দিন পর একটা মেয়েকে বাইর করে নিয়ে আসলো, বললো যে সে এখনো বাইচা আছে, অথচ তার গায়ের মধ্যে এক ফোঁটা ময়লা নাই। ওইটা নিয়ে অনেক সমালোচনা হইলো, ট্রল হইলো। ওই দিনগুলোর কথা ভুলে যাইলে হবে? ডক্টর ইউনূস স্যার ভুলে নাই ভাই। দেখবেন এই রানা প্লাজার সামনে চলে আসবে, এই রানা প্লাজারও তো বিচার হইতে হবে। এই বিচারটা কেন দরকার জানেন? বিশেষ করে ডক্টর ইউনূস স্যারের জন্য খুবই বেশি দরকার, কারণ উনি শ্রমের প্রতি শ্রদ্ধাশীল। আর এই শ্রমিকদের জন্য যদি ন্যায় বিচার একটা আইনা দিতে পারে, তাহলে সারা বিশ্বেতে ভাই ওনার নাম ছড়ায়া যাবে। হ্যাঁ ভাই, কারণ শ্রমিকদের মূল্যায়ন সারা পৃথিবীতেই আছে। আমরা ধনীরা ধনীদের বিচার করি, ধনীদের চিন্তা করি, ধনীদের নিয়ে আলাপ করি, কিন্তু বিশ্বের মধ্যে এখনো মানবতা বাইচা আছে ভাই। এই মানবতাবাদী যারা আছে তারা এই শ্রমিকদের, এই রানা প্লাজায় যে অপমৃত্যুটা হয়েছে, এটার বিচার কিন্তু তারা চায়। তৎকালীন কিন্তু এই বিচার চাই যাইতেছিল আওয়ামী লীগ সরকারের কাছে, তারা এটাকে চাইবা রাখা হয়েছে, কারণ ওই রানা প্লাজারের মালিক তাদের লোক, আওয়ামী লীগের লোক, তাদের ভিতরের লোক, তারা কেন এটা বিচার করতে যাবে? কিন্তু ডক্টর ইউনূস স্যার ওই বিচারটার সামনে আনবে। আপনি একটু নোট করে রেখেন। এখন বলতে পারেন ভাই ফেব্রুয়ারিতে দিয়ে দিল নির্বাচন, এর মধ্যে আবার এত বিচার কেমনে করবে? হ্যাঁ ভাই, করতে পারবে। উনি এই ব্যাপারগুলো নিয়েই এই 15 মাস আলোচনা করছে, কাজ আগায় নিয়ে গেছে, অনেক দূর আগায় নিয়ে গেছে, শুধু সামনে আসবে। আর যদি শেষ না কইরা যাইতে পারে, যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। এখন বলতে পারেন যারা নির্বাচিত হয়ে আসবে তারা যদি না করে তখন কি করতে পারবেন? ভাই করতে হবে, করতে বাধ্য, কারণ সংসদে ভাই ওই জাতীয় পার্টির মতো বিরোধী দল থাকবে না। তো বুঝেন না কেন? জাতীয় পার্টির মতো বিরোধী দল থাকবে না। যারা থাকবে তারা সুন্দরবনের বাঘ থাকবে ভাই। যে আইনগুলো এখন কইরা দিয়া যাবে ডক্টর ইউনূস, এগুলো যদি সমাপ্ত না হয়, এগুলো রানিং থাকবে, চলতে থাকবে। নেক্সট গভর্নমেন্ট এসে এগুলো করতে বাধ্য হবে। বাধ্য না হইলে তো একটা নতুন বাংলাদেশই হবে না, তাই না ভাই? দেখেন ভাই, আমরা দেরিতে হইলেও বুঝি। হ্যাঁ, একটা টাইমে বুঝতে পারি। 91 সালে মাওলানা আব্দুর রহিম সাহেব এই সংসদে যখন বলছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার হোক, ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। এই মূল পরিকল্পনা কে ছিল জানেন? টোটাল এই তত্ত্বাবধায়ক সরকারের মূল পরিকল্পনা আসছিল অধ্যাপক গোলাম আজম সাহেবের ব্রেন থেকে। উনি কিন্তু এটার মূল পরিকল্পনাকারী। ওনার ওই পরিকল্পনা নিয়েই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসে। যখন 91-তে সংসদে চাওয়া হয়েছিল, তখন অনেকেই বলছিল এটা খায় না, মাথায় দেয়, এটা কি সিস্টেম, মাইনা নিতে পারে নাই। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এই দেশে 4 বার নির্বাচন হয়েছে, 4 বার। আর এই আইডিয়াটা কই থেকে আইছে? জামাত ইসলামের অধ্যাপক গোলাম আজম সাহেবের ব্রেন থেকে। আর ওটা বাস্তবায়ন করছে মাওলানা আব্দুর রহিম 91 সালে। কিন্তু 11 সালে শেখ হাসিনা আইসা ওইটা বাতিল কইরা দিল। হ্যাঁ ভাই, ওনার ওই যে সংসদে বসে ওনারাই তো সবাই বললো তত্ত্বাবধায়ক সরকার লাগবে না, রানিং সরকারের অধীনে নির্বাচন করতে হবে। আর ওই সংবিধানের মধ্যে দিয়েই কিন্তু আমরা যাইতেছি, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা নাই। কিন্তু বিএনপি যে সিটিং দিল এই যে আমাদের স্যারের সঙ্গে, এই সিটিং এর মূল আলাপ কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার চাই, মানে ডক্টর ইউনূস স্যারের অধীনেই আবার একটা নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আমাদের সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার নাই। শেখ হাসিনা ওইটা তো খায়া দিছে, তাই না? আর আপনারা এই যে রাজাকার বলেন, তাদের পরিকল্পনাই তো তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকার আজকে আপনারা চাইতেছেন। বহুত দেরিতে হইলেও বুঝতে পারছেন, তাই না? ঠিক তেমনি পিআর সিস্টেম নির্বাচন আমরা বুঝতে পারবো, কোনো একদিন বুঝতে পারবো, সময় আসলেই বুঝতে পারবো। এখন আমাদের বুঝার ব্যাপার এই যে গণভোটটা কখন হবে। বিএনপি বলতেছে এটা জাতীয় নির্বাচনের সময় হয়ে যাক, আগে হইতে গেলে আবার এত টাকা পয়সা খরচ, এত টাকা পয়সা নষ্ট করবে দেশের, কি দরকার, আগেই হয়ে যাক। আরে ভাই, টাকা পয়সার কথা চিন্তা করেন কেন? আমাদের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী বাড়ির চাকরের কাছেই তো থাকে 400 কোটি টাকা, যার জন্য টাকা নিয়ে চিন্তা করেন না। এই দেশের টাকার অভাব নাই। এখন কথা হচ্ছে এটা কি আসলেই জাতীয় নির্বাচনের সময় হবে না আগে হবে? আগে চায় কারা? আগে চায় এনসিপি, জামাত ইসলাম, ওনারা চায়। ওনাদের চাওয়াটা কি পূরণ হবে না বিএনপির চাওয়া পূরণ হবে? আমার কথা কি জানেন? ডক্টর ইউনূসের চাওয়াই পূরণ হবে। উনি যা যা চাইতেছে তা করতে আপনারা বাধ্য, সবাই বাধ্য। সবাই সই হয়ে গেছে না, সবাই এক জায়গায় আসছেন না,
84টা দাবি নিয়ে এক জায়গায় আসছেন। হয়তো কোনোটাতে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন, কিন্তু ওতে কোনো লাভ নাই। মূল জায়গায় তো আপনারা একমত হয়েছেন, আর ওই একমত হওয়ার কারণেই পুরো পাওয়ারটা এখন হাতে নিয়ে নিবে ডক্টর ইউনূস। উনি যেটা চাইবে ওইটাই আপনাদেরকে মাইনা নিতে হবে। প্রত্যেকটা রাজনীতি দলকে মাইনা নিতে হবে, না মাইনা নিয়ে কোনো উপায় নাই। অনেকে অনেক চেষ্টা করছে ভাই, বহু ধরনের চেষ্টা করছে, এমন জায়গায় হাত দিছে দেখেন না, ওই 15 জনকে টাইনা বাইর করে আনছে। ঠেকাইতে পারছে? ঠেকাইবার জন্য ভারত থেকে, দেশের থেকে, আওয়ামী লীগের টাকা দিয়া সর্ব অ্যাঙ্গেলেই তো চেষ্টা করছে। চেষ্টাটা এত দূর আগে চলে গেছিল, এই যে 15 জন, এই 15 জন মনে করছিল আমাদেরকে আর ধরতে পারবে না, কারণ উনাদেরকে কথা দেওয়া হয়েছে। ভয়ের কোনো কারণ নাই ভাই। গুণাক্ষরে যদি টের পাইতো ধৈরা ফালাইবো, বর্ষিতে গাইতা ফালাইবো, সবাই মতো পালাইয়া চলে যাবে, কিন্তু আর পালাইতে পারবে না। একটা কথা মনে রাখেন, প্রত্যেক জায়গায় দেশপ্রেমিক লোক আছে। প্রত্যেক জায়গায় বলতে আমি কি বুঝাইতে চাইতেছি, দেশের প্রত্যেকটা অর্গানের মধ্যেই দেশপ্রেমিক মানুষ আছে। এই দেশপ্রেমিক মানুষ আপনি সেনাবাহিনীতে পাবেন, পুলিশে পাবেন, র্যাবে পাবেন, প্রশাসনের সর্ব অ্যাঙ্গেলে পাবেন, এই সচিবালয়ে পাবেন, গ্রামগঞ্জে পাবেন, আপনার ঘরের উঠানেও পাবেন। কে নাই? সবাই আছে ভাই, সব জায়গায় দেশপ্রেমিক আছে ভাই, সব জায়গায় দেশপ্রেমিক মানুষ আছে। একটুখানি চিন্তা করলেই বাইর করতে পারবেন। দেখেন, দেশপ্রেমিক মানুষ না থাকলে তাদেরকে কি ধরতে পারতো না ভাই। আর দেশপ্রেমিক মানুষ আছে বইলাই ভাই 13 তারিখে আমরা রায় পাইতে যাইতাছি। হ্যাঁ, শেখ হাসিনার রায় চলে আসবে, আরো অনেকেরই রায় চলে আসবে। ডক্টর ইউনূস স্যারের কাছে সবাই আটকা আছে। গত 15 মাস ডক্টর ইউনূস স্যার শুধু আপনাদের কথা শুনছে, আপনাদের কথা শুইনা গেছে। এখন উনার কথা শুনতে হবে। উনার কথা না শুনলে আপনারা সুন্দর একটা নির্বাচন পাবেন না। এখন উনার কথা শুনতে হবে। উনি যা বলবে তাই হবে, উনি যা বলবে তাই করতে হবে। আপনারা যদি তা না করেন সুন্দর একটা নির্বাচন পাবেন না, উনাকে আর দায়ীও করতে পারবেন না। নির্বাচন পিছানোর কারণে উনাকে যে দায়ী করবেন সেই সুযোগটাও উনি দিবে না। চোখে আঙুল দিয়া দেখাই দিবে। তো দেখেন না, গত 1.5 বছর কিভাবে ঢিলা দিয়া মানুষের চরিত্র সামনে তুলে ধরলো। এবার বুঝে নিয়েন ভাই, ডর দেখায় লাভ নাই, ভয় দেখায় লাভ নাই। উনি যেসব কথা দিছে আমাদেরকে, সেই কথাগুলো উনি রক্ষা করবেই, ইনশাল্লাহ রক্ষা করবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।